ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সায়েন্স লার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ২০২৫ সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে, এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী ১.৫ এর প্রশ্ন নম্বর ৬, ৭, ৮, ৯, ১০ এবং ১১ নম্বর প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা দেখি প্রশ্ন নম্বর ৬, প্রশ্ন নম্বর ৬ বলা হয়েছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির ৭/১৮ অংশের মালিক। তিনি তার সম্পত্তির ৫/৬ অংশ ৩ সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ তোমাকে বের করতে হবে। এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা জামাল সাহেব তার ৩ সন্তানকে সর্বমোট কতটুকু সম্পত্তি দিলেন সেটি নির্ণয় করব। তারপর প্রত্যেক সন্তানে কতটুকু সম্পত্তি পেল সেটি আমরা বের করব। তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান। জামাল সাহেব ৩ সন্তানকে দিলেন সম্পত্তি ৭/১৮ এর ৫/৬ অংশ। তাহলে আমরা জানি এর মানে হলো গুণ। তাহলে আমরা যদি গুণ করি তাহলে ৫ ৭ ৩৫ এবং ১৮ গুণ ৬ করি তাহলে আমি টোটাল পাই ১০৮। তাহলে আমার টোটাল হলো ৩৫/হলো ১০৮ অংশ। অর্থাৎ জামাল সাহেব তার ৩ সন্তানকে ৩৫/১০৮ অংশ তার সম্পত্তি দেয়। এখন আমাকে প্রত্যেক সন্তান কতটুকু পান সেটি নির্ণয় করতে হবে। তাই আমি লিখলাম সুতরাং প্রত্যেক সন্তান পেল তার সম্পত্তি যে টোটাল সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিটিকে আমি ৩ দিয়ে ভাগ করলাম। ভাগ করলে প্রত্যেকে কতটুকু পাবে সেটি আমি পেয়ে যাব। তাহলে আমি এই জায়গায় লিখলাম ৩৫/১০৮ ভাগ হলো ৩ অংশ। তাহলে প্রথমে যদি আমরা ভাগ চিহ্নটাকে গুণ করে দিই তাহলে ভাগ চিহ্নকে যদি গুণ করি এর পরের যে ভগ্নাংশটি থাকবে সেটি কিন্তু উল্টে যাবে। এই জায়গায় আমার হরের জায়গায় মনে মনে ১ ছিল, তাহলে আমার ভগ্নাংশটি উল্টে গেলে লবের জায়গায় ১ চলে যাবে। তাহলে আমার টোটাল হবে ১/৩। তাহলে এখন যদি আমরা উপরে ৩৫ গুণ ১ করি তাহলে ৩৫ এবং নিচে ১০৮ গুণ ৩ করি তাহলে টোটাল হলো ৩২৪ অংশ। অর্থাৎ জামাল সাহেবের যে ৩ জন সন্তান রয়েছে প্রত্যেক সন্তান তার সম্পত্তির ৩৫/৩২৪ অংশ করে পাবে। এটি হলো জায়গার উত্তর। এরপর আমাদের প্রশ্ন নম্বর ৭। প্রশ্ন নম্বর ৭-এ বলা হয়েছে দুটি ভগ্নাংশের গুণফল ৪৮ সমস্ত ১/৮। একটি ভগ্নাংশ ১ সমস্ত ১৩/৩২ হলে অপর ভগ্নাংশটি তোমাকে নির্ণয় করতে হবে। এই জায়গায় আমরা প্রথমেই যে প্রশ্নে আমাকে মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমি অবকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। তাহলে আমি প্রথমে লিখলাম সমাধান। দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল ৪৮ সমস্ত ১/৮। এটিকে আমি অবকৃত ভগ্নাংশে রূপান্তর করব। কিভাবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে এটা কিন্তু আমরা সবাই জানি। নিচে যে হর থাকবে হর দিয়ে সমস্ত আকারে যে মানটি থাকবে সেটিকে গুণ করতে হবে এবং উপরের লবের সাথে যোগ করতে হবে। তাহলে এই জায়গায় যদি আমি ৪৮ গুণ ৮ করি এবং উপরের লব ১ এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই ৩৮৫ এবং নিচে হরের ৮ এর ৮ রয়ে গেল। এবং একটি ভগ্নাংশ সেটি দেওয়া ছিল ১ সমস্ত ১৩/৩২। এটাকে যদি আমি অপকৃত ভগ্নাংশে রূপান্তর করি এই জায়গায় আমি যদি ১ গুণ ৩২ করি এবং উপরের লব ১৩ এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই ৪৫ এবং নিচে রয়ে গেল হরের ৩২-এ ৩২। এখন তোমাকে অপর ভগ্নাংশটি নির্ণয় করতে হবে। এখানে এই লাইনটিকে মনে রাখতে হবে। তুমি যদি এই লাইনটিকে মনে রাখো তাহলে তুমি খুব সহজেই এই অঙ্কটি সমাধান করে ফেলতে পারবে। লাইনটি হলো অপর ভগ্নাংশটি সমান সমান দুটি ভগ্নাংশের গুণফল ভাগ হলো একটি ভগ্নাংশ। তাহলে আমার প্রশ্নে দেওয়া ছিল দুটি ভগ্নাংশের গুণফল ৩৮৫/হলো ৮ এবং এই জায়গায় ভাগ চিহ্ন এবং একটি ভগ্নাংশ হলো ৪৫/হলো ৩২। এটা আমরা এই জায়গায় লিখলাম। এখন যদি আমরা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিই তাহলে এর পরের যে ভগ্নাংশটি থাকবে সেটি উল্টে যাবে। অর্থাৎ লবের জায়গায় হর এবং হরের জায়গায় লব চলে আসবে তাহলে সেটি হবে ৩২/হলো ৪৫। এখন যদি এই জায়গায় আমরা কাটাকাটি করি ৮ দিয়ে যদি আমি ৩২-কে কেটে দেই তাহলে আমি টোটাল পাবো ৪ এবং এই জায়গায় যদি ৫ দিয়ে কাটি তাহলে ৫ নং ৪৫ এবং ৩৮৫-কে আমি ৫ দিয়ে কাটলে টোটাল পাবো ৭৭। তাহলে উপরে যদি ৭৭ গুণ ৪ করি তাহলে আমি টোটাল পাবো ৩০৮ এবং নিচে রয়ে যাবে ৯। এবং এই ভগ্নাংশটি যেহেতু একটি অপকৃত ভগ্নাংশ তাই সেটিকে আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দেব। কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে সেটা কিন্তু আমরা জানি। নিচে যে হরটি থাকবে হর দিয়ে লবকে ভাগ করে তুমি যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো তাহলে তুমি টোটাল পাবে ৩৪ সমস্ত ২/৯ এবং এটিই হবে অপর ভগ্নাংশটি। তাহলে আমার উত্তর হবে অপর ভগ্নাংশটি হলো ৩৪ সমস্ত ২/৯। এরপর আমার প্রশ্ন নম্বর ৮। প্রশ্ন নম্বর ৮-এ বলা হয়েছে একটি পানিভর্তি বালতির ওজন
16/1/2 কেজি, বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5/1/4 কেজি হয়। খালি বালতির ওজন তোমাকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই জায়গায় যে আমাকে মিশ্র ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই মিশ্র ভগ্নাংশগুলোকে প্রথমে আমরা অবকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিই। প্রথমে আমরা লিখলাম সমাধান, পানি ভর্তি বালতির ওজন আমাকে দেওয়া ছিল 16/1/2 কেজি। এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। অপকৃত ভগ্নাংশে রূপান্তর করলে এই জায়গায় আমরা যদি 2 গুণ 16 করি এবং উপরের লব একের সাথে যোগ করি, তাহলে আমি টোটাল পাই 33 এবং নিচে হরের 2 এর 2 রয়ে গেল। এবং 1/4 অংশ পানি ভর্তি বালতির ওজন ছিল 5/1/4 কেজি। এটাকে যদি আমরা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করি, এই জায়গায় আমরা যদি 4 গুণ 5 করি এবং উপরের লব একের সাথে যোগ করি, তাহলে আমি টোটাল পাই 21 এবং নিচে হরের 4 এর 4 রয়ে গেল। এখন এই জায়গায় তুমি লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা ছিল একটি পানি ভর্তি বালতির ওজন। তাহলে এই জায়গায় পানি এবং বালতির ওজন টোটাল মিলে ছিল 33/2 কেজি। এই কথাটাই আমরা এই জায়গায় লিখেছি। বালতির এক অংশ বা সম্পূর্ণ অংশ পানির ওজন যোগ হলো বালতির ওজন, টোটাল হলো 33/2 কেজি। এবং এই জায়গায় 1/4 অংশ পানি ভর্তি বালতির ওজন যেটা, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি বালতির 1/4 অংশ বা সম্পূর্ণ পানির ওজন যোগ হলো বালতির ওজন, টোটাল হলো 21/4 কেজি। অর্থাৎ পানি এবং বালতি মিলে যে ওজনটা ছিল সেটা আমরা একটু ভেঙে ভেঙে লিখেছি। এখন তুমি এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাবে দুই ক্ষেত্রেই এই জায়গায় বালতির ওজন রয়েছে। এখন যদি আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমাদের বালতির ওজন চলে যাবে। তাহলে আমার শুধু পানির ওজন থাকবে। আমরা এই জায়গায় এই কাজটি করেছি। বালতির পানির ওজন থাকবে 1 বিয়োগ 1/4 এবং এই জায়গায় হবে 33/2 বিয়োগ হলো 21/4 কেজি। প্রথম লাইন থেকে আমরা দ্বিতীয় লাইন বিয়োগ করে দিয়েছি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এই জায়গায় লসাগু যাবে 4, 4 লসাগু নিলে এই জায়গায় 4 একে 4 হবে এবং বিয়োগ 1 হবে অংশ পানির ওজন। এবং এই জায়গায় 2 আর 4 এর লসাগু যদি করি, 2 আর 4 এর লসাগু প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করলে, 2 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 1 এবং 4 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 2, তারপর কিন্তু আর ভাগ করা যায় না। তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি লসাগু হলো 2 গুণ 2 অর্থাৎ 4 এবং 4 দিয়ে যদি আমরা 2 কে ভাগ করি, তাহলে আমি টোটাল পাই 2 এবং উপরের লবের সাথে যদি এই মানটিকে গুণ করি, তাহলে 2 গুণ 33 করলে আমি টোটাল পাই 66। একইভাবে এই হর দিয়ে যদি আমরা এই হরকে ভাগ করি, তাহলে আমি পাই 1 এবং 1 দিয়ে উপরের লবের সাথে গুণ করলে আমি পাই 21 এবং এই জায়গায় বিয়োগ চিহ্ন রয়ে গেল। তাহলে এখন যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে উপরে থাকে 3 এবং নিচে থাকে 4 এবং এই জায়গায় 66 থেকে বিয়োগ করে দিলে উপরে থাকে 45 এবং নিচে থাকে 4। বালতির 3/4 অংশ পানির ওজন হলো 45/4 কেজি। এটা আমরা পেলাম। এখন আমাকে বালতির সম্পূর্ণ অংশের পানির ওজন নির্ণয় করতে হবে। এটি করার জন্য আমরা এই জায়গায় যে পানির ওজনটি পেয়েছি, এটিকে 3/4 অংশ এটি দিয়ে ভাগ করে দিতে হবে। আমরা যদি 45/4 এটিকে 3/4 অংশ দিয়ে ভাগ করি, তাহলে পরবর্তী যদি আমরা ভাগ চিহ্নটাকে গুণ করে দিই, তাহলে এই ভগ্নাংশটি উল্টে যাবে, হবে 4/3। তারপর এই জায়গায় আমরা 4 এর সাথে 4 কেটে দিলাম এবং 3 দিয়ে 45কে কাটলে আমরা টোটাল পাই 15। তাহলে আমার টোটাল থাকে 15 কেজি। অর্থাৎ সম্পূর্ণ যে পানিটা রয়েছে এই পানির ওজন হলো 15 কেজি। এখন আমরা সম্পূর্ণ ওজন থেকে পানির ওজন বাদ দিয়ে দিলেই বালতির ওজন পেয়ে যাব। তাহলে খালি বালতির ওজন হবে, টোটাল যে পানির ওজন ছিল 33/2 বিয়োগ হলো 15 কেজি। তাহলে এই জায়গায় লসাগু হবে 2 এবং 2 দিয়ে 2 কে ভাগ করলে থাকে 1 এবং 1 দিয়ে উপরের লব 33 কে গুণ করলে 33 এ থাকে এবং এই জায়গায় বিয়োগ চিহ্ন এবং এই জায়গায় 2 গুণ 15 করলে হবে 30 এবং 33 থেকে 30 বিয়োগ করলে থাকে 3 এবং নিচে হরের 2 এর 2 রয়ে গেল। এবং এই ভগ্নাংশটিকে তুমি যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দাও, তাহলে তুমি টোটাল পাবে 1/2 কেজি এবং এটি হবে উত্তর। খালি বালতির ওজন হলো 1/2 কেজি। এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর 9। প্রশ্ন নম্বর 9 বলা হয়েছে, দেখাও যে 5/1/4 2/1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। অর্থাৎ এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশটিকে তুমি সরাসরি গুণ করলে যে মানটি পাবে, এদের গসাগু ও লসাগু আলাদাভাবে নির্ণয় করে গুণ করলে যে মানটি পাবে, এই দুটি মান সমান সেটা তোমাকে দেখাতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা ভগ্নাংশ দুটিকে গুণ করে দিলাম।
আমরা লিখলাম সমাধান ভগ্নাংশদ্বয়ের গুণফল। আমরা দুইটা ভগ্নাংশ এই জায়গায় উঠিয়ে নিলাম এবং ভগ্নাংশ দুটিকে গুণ করার জন্য প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে দিলাম। এই জায়গায় আমরা যদি 4 গুণ 5 করি এবং উপরের লব 1 এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 21 এবং নিচে হরের 4 এর 4 বসিয়ে দিলাম। তারপর গুণ চিহ্ন এবং এই জায়গায় 2 গুণ 8 করি এবং উপরের লব 1 এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 17 এবং নিচের 8 এর 8 রয়ে গেল এবং উপরে 21 গুণ 17 করলে আমি টোটাল পাই 357 এবং নিচে 4 গুণ 8 করলে আমি টোটাল পাই 32। এখন আমরা প্রথমে ভগ্নাংশ দুটির গসাগু নির্ণয় করব। কিভাবে গসাগু নির্ণয় করে এটা কিন্তু আমরা জানি, আমরা আগের ভিডিওতে ভগ্নাংশদ্বয়ের গসাগু নির্ণয় করে আসছি। গসাগু নির্ণয় করার জন্য প্রথমেই ভগ্নাংশ দুটির যে লব থাকবে লব দুটির গসাগু নির্ণয় করতে হবে, তারপর হর দুটির নির্ণয় করতে হবে। আমরা যদি ভগ্নাংশগুলোর লবের গসাগু বা ভগ্নাংশগুলোর হরের লসাগু করে দিই তাহলে আমরা ভগ্নাংশদ্বয়ের গসাগু পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা লিখলাম ভগ্নাংশ দুটির লব দেওয়া আছে এই জায়গায় 21 এবং 17। 21 ও 17 এর লসাগু কিন্তু হবে 1। একইভাবে আবার ভগ্নাংশ দুটির হর এই জায়গায় আছে 4 ও 8। আমরা লিখলাম 4 ও 8 এর যদি আমরা লসাগু নির্ণয় করি, আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করি, 4 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 2 এবং 8 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 4। তারপর যদি আবার 2 দিয়ে ভাগ করি, 2 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 1 এবং 4 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 2। তারপর কিন্তু আর দুটি সংখ্যাকে ভাগ করা যায় না। এই জায়গায় এখন যদি আমরা গুণ করে দিই 2 গুণ 2 গুণ 2 করলে আমি টোটাল পাই 8, অর্থাৎ এদের লসাগু হবে 8। এখন আমি লিখতে পারি সুতরাং ভগ্নাংশ দুটির গসাগু হবে ভগ্নাংশগুলোর লবের গসাগু ভাগ হলো ভগ্নাংশগুলোর হরের লসাগু। এই জায়গায় আমরা ভগ্নাংশগুলোর লবের গসাগু পেয়েছিলাম 1 এবং ভগ্নাংশগুলোর হরের লসাগু পেয়েছিলাম 8। আমরা এটা এই জায়গায় বসিয়ে দিলাম তাহলে আমি পাই 1/8। এখন আবার আমরা ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করব। ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করার জন্য প্রথমে আমরা ভগ্নাংশ দুটির লবের লসাগু নির্ণয় করলাম। 21 ও 17 এই দুটির লসাগু হবে 357 এবং ভগ্নাংশ দুটির হর হলো এই জায়গায় 4 ও 8 এবং 4 ও 8 এর গসাগু হবে 4। তারপর আমরা সুতরাং দিয়ে লিখলাম ভগ্নাংশ দুটির লসাগু। ভগ্নাংশ দুটির লসাগু নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? ভগ্নাংশগুলোর লবের লসাগু ভাগ হলো ভগ্নাংশগুলোর হরের গসাগু। এই জায়গায় আমরা ভগ্নাংশগুলোর লবের গসাগু পেয়েছিলাম 357 এবং ভগ্নাংশগুলোর হরের গসাগু পেয়েছিলাম 4। এটা আমরা বসিয়ে দিলাম তাহলে আমার টোটাল হল 357 বাই হলো 4। এখন আমি ভগ্নাংশগুলোর গসাগু ও লসাগুর গুণ করে দেব। তাই এখন আমি লিখলাম সুতরাং ভগ্নাংশ দুটির গসাগু গুণ হলো লসাগু। আমরা এই জায়গায় গসাগু পেয়েছিলাম 1/8 গুণ হলো আমরা লসাগু পেয়েছিলাম 357 বাই হলো 4। তাহলে টোটাল যদি আমি গুণ করি তাহলে উপরে পাই 357 এবং নিচে পাই 4 × 8 32। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে আমার যে ভগ্নাংশ দুটির সরাসরি গুণফল ছিল এবং আমরা লসাগু ও গসাগু নির্ণয় করে গুণ করার পর একই মান পেয়েছি। আমরা এই কথাটা এই জায়গায় লিখলাম সুতরাং ভগ্নাংশ দুটির গুণফল এদের গসাগু ও লসাগুয়ের গুণফলের সমান এটি দেখানো হলো। এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর 10। প্রশ্ন নম্বর 10-এ মূলত সরলের অঙ্ক রয়েছে। সরলের অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাকে করতে হবে গুণের কাজ, তারপর করতে হবে ভাগের কাজ, তারপর করতে হবে যোগের কাজ, তারপর করতে হবে বিয়োগের কাজ। এবং যদি বন্ধনী থাকে তাহলে তোমাকে প্রথমে করতে হবে প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। এভাবে যদি ধারাবাহিকভাবে করো তাহলে তুমি এই সরলগুলো খুব সহজে সমাধান করতে পারবে। তাহলে প্রথমে যদি আমরা এই জায়গায় প্রশ্নটা দেখি নেই, সেটা হলো 7/8 এর 4/5 ভাগ হলো 3/4 এর 9/10 বিয়োগ হলো 1/2 গুণ হলো 5/9। তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে এই জায়গায় প্রশ্নটা উঠিয়ে নিলাম। তারপর যেহেতু প্রথমে আমরা করব গুণের কাজ, এর মানে কিন্তু গুণ, তাই প্রথমে আমরা গুণের কাজটা করে নিলাম। এই জায়গায় যদি আমি 8 আর 4 কাটাকাটি করি তাহলে এই জায়গায় থাকে 2, তাহলে উপরে থাকে 7 এবং নিচে থাকে 5 দুগুণে 10। এটা এই জায়গায় লিখলাম। তারপর ভাগ চিহ্ন এবং এই জায়গায় যেহেতু এর মানে গুণ রয়েছে তাহলে আমরা এই জায়গায়ও গুণ করে নিলাম। তাহলে উপরে যদি আমরা গুণ করি 3 নং 27 এবং 4 এর সাথে 10 গুণ করলে 4 দশে 40। তারপর বিয়োগ চিহ্ন এবং এই জায়গায় যদি আমরা গুণের কাজটি করি তাহলে উপরে লবের সাথে লব গুণ করলে তাহলে 1 গুণ 5 তাহলে 5 এবং নিচে 2 গুণ 9 তাহলে 18। এরপরের লাইনে আমরা এই জায়গায় যে ভাগ চিহ্নটি রয়েছে ভাগ চিহ্নটিকে গুণ চিহ্ন করে দিলাম। ভাগকে যদি আমরা গুণ করি তার পরবর্তী যে ভগ্নাংশটি থাকবে সেটি উল্টে যাবে, অর্থাৎ লবের জায়গায় হর এবং হরের জায়গায় লব চলে আসবে। তাহলে এই জায়গায় ভগ্নাংশটি হবে 40/27 এবং এই জায়গায় বিয়োগ চিহ্ন এবং 5/18 5/18 রয়ে গেল। এখন যদি আমরা
এই জায়গায় কাটাকাটি করি, তাহলে 10 দিয়ে 40কে কাটলে আমি উপরে থাকে 4, এবং আমরা যদি উপরে গুণ করি 4 7 28 এবং নিচে থাকে 27, এবং বিয়োগ চিহ্নের বিয়োগ চিহ্ন এবং 18 আমরা লিখে দিলাম। এবং 27 এবং 18 এর যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমি টোটাল পাবো 54, এবং 27 দিয়ে 54কে ভাগ করলে থাকবে 2, এবং 2 দিয়ে 28কে গুণ করলে হবে 56, এবং এই জায়গায় 18 দিয়ে 54কে ভাগ করলে থাকবে 3, এবং 3 দিয়ে 5কে গুণ করলে হবে 15, এবং 56 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে আমার টোটাল থাকবে 41 এবং নিচে থাকবে 54, এবং এটি হবে এই জায়গার উত্তর। অর্থাৎ সরলকরণ হবে 41/54। এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 11। প্রশ্ন নম্বর 11 যে অঙ্কটি দেওয়া আছে সেটা হলো 3/2 ভাগ হলো 2/2 গুণ হলো 1/2, 3/2 ভাগ হলো 2/2 এর 1/2। এই সরলটির সমাধান তোমাকে করতে হবে। তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে এই প্রশ্নটি এই জায়গায় উঠিয়ে নিলাম। তারপর আমরা এই জায়গায় মিশ্র ভগ্নাংশগুলোকে অবকৃত ভগ্নাংশে রূপান্তর করে দেব। তাহলে এই জায়গায় প্রথমে যদি আমরা 2 গুণ 3 করি এবং উপরের লব একের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 7, এবং নিচে হরের 2 এর 2 রয়ে গেল। তারপর ভাগ চিহ্নের ভাগ চিহ্ন, এবং এই জায়গায় যদি 2 গুণ 2 করি এবং উপরের লব একের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 5, এবং নিচে হরের 2 এর 2 রয়ে গেল। তারপর গুণ চিহ্নের গুণ চিহ্ন, এবং এই জায়গায় 2 গুণ 1 করি এবং উপরের লব একের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 3, এবং নিচে হরের 2 এর 2 রয়ে গেল। তারপর ভাগ চিহ্নের ভাগ চিহ্ন, এবং এই জায়গায় 2 গুণ 3 করি এবং উপরের লব একের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 7, এবং নিচে হরের 2 রয়ে গেল। তারপর ভাগ চিহ্নের ভাগ চিহ্ন, এবং এই জায়গায় 2 গুণ 2 করি এবং উপরের লব একের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 5, এবং নিচে 2 এর 2 রয়ে গেল। এবং এই জায়গায় এর বসিয়ে দিলাম, এবং এই জায়গায় 2 গুণ 1 করি এবং উপরের লব একের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই 3, এবং নিচে হরের 2 এর 2 রয়ে গেল। তারপর এই জায়গায় যে ভাগ চিহ্নটি ছিল আমরা এটিকে গুণ চিহ্ন করে দিলাম। আমরা জানি ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলে তারপর যে ভগ্নাংশটি থাকবে সেটি উল্টে যাবে। তাহলে এই জায়গায় এটি হবে 2/5, এবং গুণের 3/2 বসিয়ে দিলাম। তারপর ভাগ চিহ্নে ভাগ চিহ্ন, এবং এই জায়গায় 7/2 এর 7/2 বসিয়ে দিলাম। এরপর এই জায়গায় এর মানে আমরা জানি গুণ। তাহলে এই জায়গায় যদি এখন আমরা গুণটি করি তাহলে উপরে থাকবে 3 5 15, এবং নিচে 2 2 4। আমরা এটা এই জায়গায় লিখে নিলাম। তারপর এই জায়গায় যদি আমরা 2 এ 2 কেটে দেই তাহলে উপরে থাকে 3 7 21, এবং নিচে হরের জায়গায় থাকে 5 2 10। এটা আমরা এই জায়গায় লিখে নিলাম, এবং এই জায়গায় ভাগ চিহ্নটা আমরা এই জায়গায় বসিয়ে নিলাম। তারপর এই জায়গায় যে ভাগ চিহ্নটি ছিল এটিকে আমরা গুণ চিহ্ন করে দিলাম। তারপরে যে ভগ্নাংশটি আসবে সেটি উল্টে যাবে। তাহলে এই জায়গায় হবে 4/15। এর পরের লাইনে আমরা 21/10 এর 21/10 রেখে দিলাম। এই জায়গার ভাগ চিহ্নের ভাগ চিহ্ন রেখে দিলাম, এবং এই জায়গায় আমরা যদি 2 দিয়ে 4কে কেটে দেই তাহলে উপরে থাকে 2, তাহলে আমার টোটাল হবে 7 2 14, এবং নিচে থাকবে 15। তার পরবর্তী লাইনে আমরা যদি এই জায়গায় ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেই তাহলে এর পরের যে ভগ্নাংশটি থাকবে সেটি উল্টে যাবে। লবের জায়গায় হর চলে আসবে এবং হরের জায়গায় লব চলে আসবে। তাহলে এই জায়গায় ভগ্নাংশটি হবে 15/14। তারপর আমরা যদি উপরে গুণ করে এবং নিচে গুণ করে ভাগ করে দেই তাহলে আমি টোটাল পাবো 9/4, এবং 9/4 এই ভগ্নাংশটি যেহেতু একটি অপ্রকৃত ভগ্নাংশ তাই এই ভগ্নাংশটিকে আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিলাম। কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে আমরা কিন্তু সবাই জানি, নিচে যে হরটি থাকবে হর দিয়ে উপরে লবটিকে ভাগ করে দিতে হবে। তাহলে 4 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে 2 বার যায়, 4 2 8, এবং বিয়োগ করলে থাকে 1। তারপর কিভাবে লিখবো, যে ভাগফলটি থাকবে সেটি পাশে লিখবো এবং উপরে ভাগ শেষটি লিখবো, এবং যেটি দিয়ে ভাগ করেছিলাম সেটি নিচে লিখে দেব। তাহলে আমার টোটাল হবে 2/4, এবং এটি হবে এই জায়গার উত্তর। অর্থাৎ সরল ফল হলো 2/1/4। এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো। আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পারছো। তাহলে আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।